বিজয়নগরে রক্তমাখা সেই দুপুরের রেশ এখনও কাটেনি। রাজধানীর ব্যস্ত সড়কে একশো মানুষের চোখের সামনে ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যে গুলি চালানো হয়েছিল তা কেবল একটি ব্যর্থ হত্যা চেষ্টা ছিল না, এটি ছিল অনেক বড় কোনো ভয়াবহ পরিকল্পনার নীল নকশা। শুটাররা ভেবেছিল তারা গুলি করবে, মানুষ মরে পড়ে থাকবে, আর তারা বাইক নিয়ে উধাও হয়ে যাবে সিনেমার স্টাইলে। কিন্তু ভাগ্য সেদিন ওসমান হাদির সহায় ছিল। শুটার বিল বিদেশি পিস্তলটি প্রথম গুলির পরে জ্যাম হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, সেই শুটার এখন কোথায়? সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে হাদি হত্যার সঙ্গে জড়িত খুনিদের বিরুদ্ধে। গোয়েন্দা সূত্র ও নিরাপত্তা বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে ট্রেন ব্যবহার করে পালানোর তথ্যের বিশ্বাসযোগ্য প্রমাণ। কিভাবে, কোন রুটে এবং কার সহায়তায় তারা সীমান্ত অতিক্রম করল, এই ঘটনায় ভারতের ভূমিকা কী, সবশেষ তথ্য, বিশ্লেষণ ও সম্ভাব্য তদন্তের দিক নির্দেশনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাকে ঢাকার কোনো অন্ধকার গলিতে লুকিয়ে আছে, নাকি দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে নিরাপদ কোনো আশ্রয়ে? কাঠখড় পুড়িয়ে ঘটনার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক রোমহর্ষক তথ্য। সিসিটিভি ফুটেজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি এবং কাতার ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সাইরের দেওয়া তথ্য, সব মিলিয়েই ঘটনার মোড় এখন সম্পূর্ণ। অন্যদিকে প্রকাশ্য দিবালকে গুলি চালিয়ে শুটাররা এখন আর দেশে নেই। তারা পাড়ি জমিয়েছে প্রতিবেশী দেশ ভারতে, আর তাদের এই পালিয়ে যাওয়ার রোমাঞ্চকর রোড ট্রেনের বগিতে তাদের শেষ অবস্থান। এবং এর পিছনে লুকিয়ে থাকা রাজনৈতিক প্রভাবশালী নেতাদের নাম শুনলে আপনার পিলে চমকে যাবে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে উন্মোচন করব কিভাবে ঢাকার মতিঝিল থেকে সিলেটের ট্রেনে চড়ে আসামের গুয়াহাটিতে পৌঁছল এই কিলাররা। ঘটনার শুরুটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে যখন গুলি চালানো হয়, তখনও শুটার ফয়সাল করি মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন প্রস্তুত ছিল নিশ্চিত মৃত্যুর জন্য। কিন্তু শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে পরবর্তীতে স্বীকার করেছে তার কপাল খারাপ ছিল। তার ব্যবহৃত বিদেশি পিস্তলটি প্রথম গুলির পরে জ্যাম হয়ে যায়। তাদের পরিকল্পনা ছিল টানা 4টি গুলি করে মৃত্যু নিশ্চিত করা, কিন্তু এক গুলির পর পিস্তল কাজ না করায় তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। গুলি করার ঠিক 5 মিনিট আগে শুটাররা তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয়। এরপর শুরু হয় তাদের অদৃশ্য হয়ে যাওয়ার মিশন। কিন্তু প্রযুক্তির এই যুগে অদৃশ্য হওয়া কি এতই সহজ? ঘটনার ঠিক 1 ঘন্টা পর তারা একবারের জন্য তাদের ফোন করেছিল, আর ঠিক সেই সময়ই তাদের লোকেশন ট্র্যাক হয়। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় গোয়েন্দা তথ্যের সাথে মিলে যায় 71 টিভির হাতে আসা একটি এক্সক্লুসিভ ভিডিও, যেখানে দেখা যায় সিলেটগামী একটি ট্রেনের জানালার পাশে বসে ফোনে কথা বলছে শুটার মার্শাল। তার পরনে সেই একই পোশাক যা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা এই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে ব্যবহার করেছেন অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। ভিডিও ঝাপসা ছবিকে ক্লিয়ার করে শুটার ফয়সালের হাঁটার ধরন বা গেট অ্যানালিসিস, হাতের ঘড়ি, পায়ের জুতা এবং এমনকি তার শরীরের ট্যাটু পর্যন্ত মিলিয়ে দেখা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ট্রেনের ভিডিওর ব্যক্তি আর বিজয়নগরের শুটার একই ব্যক্তি হওয়ার সম্ভাবনা প্রায় 100%। তারা পালিয়েছে সিলেটের পথে, কারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করাই তাদের জন্য তখন ছিল সবচেয়ে নিরাপদ এবং সুবিধাজনক রুট। শুটারদের ভারত পালানোর রুট এবং সেখানে তাদের গডফাদারকে সেই চাঞ্চল্যকর তথ্য জানানোর আগে ছোট্ট একটি অনুরোধ। আপনারা যারা সত্য ঘটনার পেছনে আসল গল্প জানতে পছন্দ করেন, তারা এখনই আমাদের চ্যানেল খবর রূপান্তর সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন। এবার আসা যাক সবচেয়ে বড় বোমা ফাটানো তথ্যে। শুটাররা যে ভারতে পালিয়েছে এটা এখন অনেকেই জানেন, কিন্তু ভারতে তাদের আশ্রয়দাতাকে কাতার ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সাইর তার ভেরিফাইড স্টোর থেকে নিশ্চিত করেছেন যে গত 12 ডিসেম্বর সন্ধ্যার পর শুটার ফয়সাল এবং আলমগীর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে। তাদের বর্তমান ঠিকানা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহর। কিন্তু ভিনদেশে গিয়ে তারা কিভাবে এত নিরাপদে আছে? কার ছত্রছায়ায় তারা সেখানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে? এখানে উঠে আসছে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানকের নাম। তবে সরাসরি না, নতুন শুটারদের এই পুরো অপারেশন এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন নানকের ব্যক্তিগত সহকারী বা পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। সাংবাদিক জুলকারনাইন সাইয়ের দেয়া তথ্য মতে, বিপ্লবের সরাসরি তত্ত্বাবধানেই কিলাররা এখন আসামে জামাই আদরে দিন কাটাচ্ছে। এই তথ্য যদি সত্য হয়, তবে এই রাজনৈতিক সমীকরণ অত্যন্ত গভীর এবং ভীতি জাগানিয়া।
কিন্তু সেটা পালিয়ে গিয়ে শান্ত হয়েছে একদম না, বরং সীমান্তের ওপার থেকে শুরু হয়েছে নতুন এক মনস্তাত্ত্বিক খেলা। হামলার শিকার ওসমান হাদির চিকিৎসক নিজেই গণমাধ্যমের সামনে এসে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত ভারতের বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। হাদিয়া চিকিৎসক বলেন, তাকে ফোন করে বলা হচ্ছে তাদের লোকেশন ট্র্যাক করা হচ্ছে, তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। তার ভাষায়, আমাদের কন্টিনিউয়াস ইন্ডিয়া থেকে অপরিচিত নম্বর থেকে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে। আমাদের নম্বর বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করা যায়। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, এই হামলা তারই একটি অংশ। হুমকি এবং হামলার এই ছক কেবল ঢাকাতেই সীমাবদ্ধ নয়। তদন্তে উঠে এসেছে আরও এক দুর্ধর্ষ ক্যাডারের নাম, চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানুষ হত্যার দায়ে গ্রেফতার হওয়ায় অস্ত্রধারী ক্যাডার বর্তমানে জামিনে মুক্ত। সাংবাদিক জুলকার নাইন সায়ের মতে, সাজ্জাদও এই হিটলিস্ট বা কিলিং মিশনের অংশ হতে পারে। অর্থাৎ বিজয়নগরে ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একাধিক হিট টিম প্রস্তুত রাখা হয়েছিল। শুটার ফয়সাল ব্যর্থ হলে হয়তো অন্য কোনো টিম অ্যাকশনে যেত। এই পুরো নেটওয়ার্কটি এমনভাবে সাজানো হয়েছে যেন অ্যাক্টিস ধরা পড়লে বা ব্যর্থ হলে অন্য টিম কাজ চালিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হল, মতিঝিলের শাপলা চত্বর থেকে ট্রেনে চড়ে সিলেট, এরপর সীমান্ত পার হয়ে আসাম, এই পুরো জার্নিটা কি আইন শৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে করা সম্ভব ছিল, নাকি এর পেছনে ছিল সর্ষের ভেতরে থাকা ভূত? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীরা জানত কিভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতে হয়। তারা ফোন বন্ধ রেখেছিল, লোকেশন চেঞ্জ করেছিল, কিন্তু এআই প্রযুক্তির কাছে তাদের সেই চতুরতা শেষ পর্যন্ত টেকেনি। ট্রেনের ভিডিওটি এখন তাদের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। যদিও অপরাধীরা ভেবেছিল ভিড়ের মধ্যে মিশে গিয়ে তারা পার পেয়ে যাবে, কিন্তু আধুনিক প্রযুক্তি তাদের সে গুড়ে বালি দিয়েছে। ওসমান হাদির উপরে হামলার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সন্ত্রাসীরা এখনও ততটা সংগঠিত। জামিনে বেরিয়ে আসা দাগী আসামিরা এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা শুটাররা এখনও দেশের ভিতরে ও বাইরে থেকে কলকাঠি নাড়ছে। আসামের গুয়াহাটিতে বসে তারা যখন ঢাকায় কাউকে হুমকি দেয়, তখন বুঝতে বাকি থাকে না যে তাদের নেটওয়ার্ক কতটা শক্তিশালী। ইনকিলাব মঞ্চে অন্য নেতারা স্পষ্ট করে বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে তাদের একটাই দাবি, দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসীদের ধরে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে, নইলে জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আবারও হুমকির মুখে পড়বে। ভারতের মাটিতে বসে বাংলাদেশের কোনো নাগরিককে হত্যার হুমকি দেওয়া বা হত্যার পরিকল্পনা করা, এটি কেবল অপরাধ নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। যে পিস্তলটি জ্যাম হয়ে গিয়েছিল সেটি যদি সচল ভাগত, তবে আজ হয়তো আমাদের অন্য কোনো সংবাদ পরিবেশন করতে হতো। সেই 1 সেকেন্ডের যান্ত্রিক ত্রুটি হয়তো ওসমান হাদিকে নতুন জীবন দিয়েছে, কিন্তু এই জীবন এখন চরম ঝুঁকির মধ্যে। তাহলে কি আমরা ধরে নেব না নানকের পিএস বিপ্লবী এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রাজনৈতিক গেম? আসামে বসে তারা কি পরবর্তী কোনো বড় হামলার ছক কষছে? আগামী নির্বাচন বা দেশের পরিস্থিতি ঘোলাটি করতে কি এই হিট স্কোয়াড তৈরি করা হয়েছে? এই প্রশ্নগুলোই এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। দর্শক, আপনারা কি মনে করেন, ভারত থেকে শুটারদের ফিরিয়ে আনা কি সম্ভব হবে, নাকি রাজনৈতিক আশ্রয়ে তারা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ঘটনার পরবর্তী আপডেট সবার আগে পেতে এবং পেছনের অজানা গল্পগুলো জানতে আমাদের খবর রূপান্তর চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়।